এলাকা ভিত্তিক উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। ঘর পেল ১৬০ দুস্থ পরিবার। নারায়ণগঞ্জে বিস্ফোরণের মামলায় মসজিদ কমিটির সভাপতি গ্রেপ্তার, দায়িত্বে অবহেলার অভিযোগ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বসল ৩৫তম স্প্যান, দৃশ্যমান হয়েছে সেতুর সোয়া ৫ কিলোমিটার অংশ। লক্ষ্মীপুরে সম্পত্তি না পেয়ে ধর্ষণ চেষ্টা মামলার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। এবং রংপুর, রাজশাহী ছাড়া অন্য বিভাগগুলোতে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলে শীতের আমেজ। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এলাকা ভিত্তিক উন্নয়নে বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশে দারিদ্র্য থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে মুজিব বর্ষে গৃহহীন মানুষকে সচিবদের গৃহ উপহার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় পাশের মানুষটিকে ভালো রাখতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গৃহহীন ১৬০টি পরিবারকে মুজিববর্ষে ঘর তৈরি করে দিয়েছেন সরকারের ৮০ জন সচিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপকারভোগী পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন তারা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাথা গোঁজার ঠাঁই পেয়ে কৃতজ্ঞতা জানান দীর্ঘদিন রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাওয়া দরিদ্র পরিবারগুলো। আগে তো কষ্ট ছিল, এখন তো খুব সুখ শান্তি, পাকা ঘর, আবার কারেন্ট বিদ্যুৎ আছে। চোখের পানি বুক বাড়ছে, থাকতাম দাঁড়িয়ে অনেক দুঃখ করেছি। সচিবদের উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, একটা গৃহহীন পরিবারকে ঠিকানা তৈরি করে দেয়া মহৎ উদ্যোগ। আজকে যে মানুষগুলির পাশে দাঁড়িয়েছে তাদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে, একটা ঘর করে দিয়েছে, মানুষ একটা ঘর আছে, যে একটা ঘর করে দিয়েছে, এটা একটা মহৎ কাজ আপনারা করেছেন। সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি ভবিষ্যতেও সবাই আপনাদের পদাঙ্ক অনুসরণ করবে। আর যারা একটু বিত্তশালী তারা একটু পাশে দাঁড়ালে মানুষ তাড়াতাড়ি আরও সুন্দর জীবন পেতে পারে। শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তী ক্ষমতাসীনরা নিজেদের ভোগবিলাসে ব্যস্ত থাকায় মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। বর্তমান সরকার করোনার ধাক্কা সামলে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। দারিদ্র্যের হার আমরা কমিয়েছি, কিন্তু আমরা আরও কমাতে চাই। লক্ষ্য ছিল আমাদের যে ২০২১ সালের মধ্যে আমরা একেবারে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা দেব। করোনা ভাইরাসের কারণে হয়তো আমরা সেটা পারিনি, কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, অব্যাহত থাকবে। তৃতীয় মেয়াদে সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিল একটি মানুষও গৃহহীন থাকবে না। চলতি অর্থবছরে প্রায় ৬০,০০০ পরিবারকে ঘর তুলে দিচ্ছে সরকার। ১৯৯৭ সাল থেকে এভাবেই পুনর্বাসিত হয়েছে প্রায় ৩.৫ লাখ গৃহহীন পরিবার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরের ২ দিন রিমান্ড চেয়েছে সিআইডি। এর আগে সকালে তাকে আদালতে হাজির করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন এই তথ্য জানান। তিনি বলেন, গতরাতে আব্দুল গফুরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলার দায়িত্ব নেওয়ার পর থেকেই সন্দেহভাজনদের নজরদারিতে রাখার কথাও জানান তিনি। এর আগে তিতাসের ৮ কর্মকর্তা, ডিপিডিসির বরখাস্ত হওয়া একজন মিটার রিডার, ২ জন ইলেকট্রিক মিস্ত্রি সহ ১১ জনকে গ্রেপ্তার করে সিআইডি। তারা সবাই জামিনে রয়েছেন। গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হন। এদের মধ্যে বিদ্যুতের সংযোগের একটি অবৈধ লাইন। এর পরবর্তী আরেকটি বিষয় হচ্ছে যে মসজিদের ফ্লোর থেকে যেভাবে গ্যাস নির্গত হচ্ছিল এবং এই বিষয়ে সে কোনো ব্যবস্থা নেননি। গ্যাস কর্তৃপক্ষকে জানানোর পর তারা যখন ব্যবস্থা নেয়নি, এরপরও সে মসজিদের এসি চালু করে দরজা জানালা বন্ধ করে কিন্তু নামাজের ব্যবস্থা করেছেন। এসব কারণে কিন্তু এবং যেই মসজিদের ভিতরে ইলেকট্রনিকের যেই বোর্ডের যেই কাজগুলি হয়েছিল, আসলে এসি সংযোগ সহ প্রত্যেকটি কাজেই কিন্তু ত্রুটি ছিল।
তো এইসব কাজ কিন্তু তার তত্ত্বাবধানে হয়েছে। তিনি মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তো তার যেই দায়, তার দায়ের অভিযোগেই কিন্তু তাকে এই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে এবং আজ দুপুরেই কিন্তু তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে কিন্তু তাকে এখন শুনানি চলছে, তাকে হাজির করেছে 2 দিনের রিমান্ড আবেদন করে। তো আসলে এখন পর্যন্ত শুনানি চলছে। আমাদেরকে তার কয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই বিষয়টি আমরা হয়তো পরে জানতে পারবো। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই পর্যন্ত যেই 12 জন গ্রেপ্তার হয়েছে বিগত সময়ে এই মামলায়, তারা কিন্তু প্রত্যেকেই জামিনে আছেন এবং 13 নম্বর যে আসামি সেটা হচ্ছে যে এই বাইতুস সালাম জামে মসজিদের যে সভাপতি আব্দুল গফুর, তাকে কিন্তু গত রাতে তার নিজ বাড়ির এলাকা থেকে রাত 11:30টায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ দুপুরে সংবাদ সম্মেলনের পরে তাকে আদালতে হাজির করা হয়। তো এই দিক থেকে এই পর্যন্ত যেই 47 জন ওই মসজিদে। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। চট্টগ্রামে খুরশীতে সিলিন্ডারে গ্যাস বিস্ফোরণে পুড়ে গেছে 12টি বসতঘর সহ 6টি দোকান। দুপুরে উপজেলার মুরগি ফার্ম এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ ফরিদুদ্দিন জানান, দুপুর 1:30টার দিকে এলাকার একটি বাসায় সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত। পরে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বেশিরভাগ সবজি 50 টাকা কেজির ওপরে। শীতকালীন সবজির দাম সবচেয়ে চড়া। টমেটো, শিম বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। কাঁচামরিচের দাম কিছুটা কমে 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দামে এখনও বিক্রি হচ্ছে না আলু, পেঁয়াজ। ভারত থেকে আমদানি করা নতুন আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 টাকায়। সব ধরনের সবজির দাম বেশি হয় ক্ষুব্ধ ক্রেতারাও। যদিও খারাপ আবহাওয়া ও সরবরাহ সংকটের কারণে দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি ও অভিযান চালানোর পরামর্শ ক্রেতাদের। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বসল 35তম স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর 5.25 কিলোমিটার অংশ। এর আগে নাব্য সংকটের কারণে শুক্রবার স্প্যানটি বসানোর কথা থাকলেও তা সম্ভব হয়নি। সকাল 10টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে নির্ধারিত 8 ও 9 নম্বর পিলারের কাছে আনা হয় স্প্যানটি। সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে স্প্যান বসাতে কিছুটা দেরি হয়েছে। শুক্রবার পিলারের কাছে নাব্য সংকট থাকায় স্প্যান বসানো যায়নি। পরে পিলারের কাছে প্রয়োজনীয় গভীরতা নিশ্চিতে ড্রেজিং করা হয়। সেতু 34তম স্প্যান বসানোর মাত্র 7 দিনের মাথায় বসানো হলো এই স্প্যান। চলতি মাসে আরও 3টি স্প্যান বসানো হয়েছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, পরবর্তী স্প্যান কবে নাগাদ বসানো হতে পারে, কিছু জানা গেছে কিনা? দেখুন, আসলে পদ্মার যে রূপ, আসলে বৈরী আবহাওয়া এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি সহ যে বৈরী আবহাওয়া ছিল, সেই আবহাওয়ার মধ্যে কিন্তু যারা প্রকৌশলীরা রয়েছেন তাদের কিন্তু এই স্প্যান বসাতে আসলে কিছুটা জটিলতার সৃষ্টি হয়। আমরা দেখেছি যে সকাল 9:15 থেকে কিন্তু এই প্রকৌশলীদের যে স্প্যান বসানোর যে প্রচেষ্টা, এবং তারা কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে কিন্তু প্রায় 1 ঘন্টা 9:15 প্রায় 1 ঘন্টা পরে কিন্তু যে পদ্মা সেতু 7 এবং 8 নম্বর পিয়ারে যে 34তম স্প্যানটি বসানো হয়েছে, তার পাশেই 8 এবং 9 নম্বর পিয়ারে যেটিতে আজকে 35তম স্প্যানটি বসানো হলো, সেখানে কিন্তু তারা এটি নিয়ে আসে এবং আপনার নির্ধারিত উচ্চতায় এটিকে রাখার পরে এটি প্রায় 5.5 ঘন্টা প্রচেষ্টার পরে কিন্তু তারা এই সফলভাবে এই স্প্যানটি বসাতে তারা সফল হয়। এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে কিন্তু এই মাওয়া প্রান্তে কিন্তু পরপর প্রায় 6টি স্প্যান কিন্তু বসে গেল এবং যে দ্বিতীয় এবং তৃতীয় দফার যে বন্যা ছিল এবং যে চলমান করোনা পরিস্থিতি, এতে কিন্তু পদ্মা সেতুতে কাজে অনেকটা ধীর গতি চলে এসেছিল এবং কয়েক দফা কনস্ট্রাকশন ইয়ার্ডের পদ্মা ভাঙনেও কিন্তু আসলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল এবং সব প্রতিকূলতা কাটিয়ে 4 মাস বিরতির পরে কিন্তু চলতি মাসের কিন্তু আজকে যে 4টি স্প্যান বসলো, এই 4টি স্প্যান বসার মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতুতে প্রায় দৃশ্যমান হলো 5,250 মিটার এবং এইটির মধ্য দিয়ে অর্থাৎ
5 কিলোমিটারের বেশি অংশ কিন্তু পদ্মা সেতুতে দৃশ্যমান হয়েছে এবং প্রকৌশলীরা বলছেন তাদের যে কর্মপরিকল্পনা 5 দিন পর পর আপনার পদ্মা সেতুতে এক একটি স্প্যান বসানোর, যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং পদ্মার এই স্রোতের গতি যদি কম থাকে, সবকিছু পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে হয়তো তারা যে নির্ধারিত যে সময়টি বেঁধে দিয়েছেন 10ই ডিসেম্বর এবং আজকে 35তম স্প্যান বসানোর পরে কিন্তু আর মাত্র 6টি স্প্যান বাকি থাকবে, যার সব কয়টি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসবে। তো এই 35তম স্প্যান বসার মধ্য দিয়ে কিন্তু প্রায় 5 কিলোমিটার এই সেতুটি দৃশ্যমান হলো। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর 35তম স্প্যান বসানোর সবশেষ তথ্য। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে নিতে না পেরে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এতে 10 দিন ধরে জেলে অভিযুক্ত মিরাজ। এদিকে মিথ্যা মামলা দাবি করে সুষ্ঠু তদন্ত চেয়ে কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সদর উপজেলার চরমণ্ডল এলাকার মিরাজ হোসেন ও শাহজাহান দীর্ঘদিন আবুধাবিতে কর্মরত। 1.5 মাস আগে চিকিৎসার জন্য দেশে আসেন মিরাজ। এর মধ্যেই তার নামে দায়ের হয় ধর্ষণ মামলা। বাদী মিরাজের ভাই শাহজাহানের স্ত্রী। স্বজনদের অভিযোগ 4 লাখ টাকা ও 4 শতক জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন ওই গৃহবধূ। রাজি না হওয়ায় 20 অক্টোবর রাতে ভাসুর মিরাজের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন সদর থানায়। পরদিনই গ্রেপ্তার হন মিরাজ। এর বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ মানববন্ধন করে এলাকাবাসী। মহিলা বলতেছে ওরা 4 লক্ষ টাকা 60 ডিসেম্বর জমি দিলে নাকি বিরুদ্ধে জেল থেকে বাইর করবে। এই মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে বাদীর স্বামী প্রবাসী শাহজাহান বিচার চাইছেন তার স্ত্রীর। এটা একবারে সাধারণ, আমি কখনো বিশ্বাস করি না যে এটার লাগে আমারও শালা দায়, আমার শ্বশুর বাড়ির সবাই দায়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মামলা তদন্ত চলছে। আর যে বিষয়টা এলাকাবাসী বলছে যে ঘটনার পেছনে হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, এখানে হয়তো টাকা পয়সা বা জমি জমার আদান প্রদান বিষয়ে যদি কোনো সত্যতা থেকে থাকে তাহলে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব। মামলা দায়েরের জেরে গত 21 অক্টোবর থেকে হাজতে অভিযুক্ত মিরাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এনে জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, স্থানীয়দের দাবি আর মামলার বিষয়ে পুলিশ কি বলছে? আসলে কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার ভারপ্রাপ্ত পুলিশ সুপার যিনি রয়েছেন মোহাম্মদ রিয়াজুল কবিরের সাথে। তিনি যেটি বলেছেন যে একটি ঘটনা যখন কোনো নির্যাতিত ব্যক্তি যখন থানায় আসে এবং অভিযোগ দেয় তখন তারা মামলা রুজু করতে বাধ্য হন, সে অনুপাতে তারা মামলা নিয়েছেন। এর পাশাপাশি যদি এই ধর্ষণের যে চেষ্টার যে মামলা করা হয়েছে বাদী নাসিমা আক্তার, যদি এটি কোনো কারণে যদি মিথ্যা হয় তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি তিনি যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে যে স্থানীয় এলাকাবাসী বা স্বজনদের যে দাবির প্রেক্ষিতে যে জমি এবং টাকা ছাড়ার যে বিষয়টি ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে সেটি ইতিমধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়াকে, এমনটি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এরপরও কিন্তু আমরা এখানে স্থানীয় যে জনগণ রয়েছে, স্থানীয় এলাকাবাসী রয়েছে, কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এবং আমরা ঘটনাস্থলেও গিয়েছি। বাদীর সাথে আমি কথা বলেছি। বাদী যেটি বলেছেন যে ধর্ষণের চেষ্টার কথা কিন্তু তিনি সরাসরি আমাকে বলেন না, তবে এড়িয়ে গিয়েছেন। তিনি বলছেন যে আসলে তিনি যে তাকে যে ধর্ষণের চেষ্টার যে বিষয়টি সেটি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন। কিন্তু বাদীর যে স্বামী শাহজাহান সে আমাকে জানিয়েছেন যদি তার ভাই নির্দোষ এমনটি দাবি করা হচ্ছে এবং অসুস্থ, সেই 2 ভাই বিদেশ থেকে অসুস্থ, সে চিকিৎসা নেওয়ার জন্য দেশে এসেছেন এবং পারিবারিক বিরোধ বা জমি এবং টাকা না ছাওয়ার কারণে তার ভাইকে যে ধর্ষণের মামলার যে বিষয়টি মামলা দেওয়া হয়েছে তার স্ত্রী এমনটি বলা হচ্ছে বাদীর যে স্বামী, এবং তিনি স্ত্রীর যে বিচারও চেয়েছেন। এর পাশাপাশি যে মিরাজ হোসেন যে গ্রেপ্তার রয়েছেন, প্রায় 10 দিন এখন জেলা কারাগারে রয়েছেন, তার স্বজন, তার বাবা এবং তার স্ত্রী এবং স্থানীয় এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে তারা 2 ভাই কিন্তু আবুধাবিতে থাকেন, অসুস্থ হয়ে চিকিৎসার জন্য দেশে আসার পরে কয়েকদিন পরে তার বিরুদ্ধে যে নাসিম আক্তার মামলা দিয়েছে। আসলে এই ঘটনাকে তারা সাধারণ বলেছেন এবং পারিবারিক বিরোধ এবং জমি এবং টাকা না দেওয়ার কারণে মামলা দেওয়া হয়েছে। দ্রুত এই মামলা নিষ্পত্তি করে এবং যে মিরাজকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। শোভাযাত্রা সমাবেশের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে। দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল মহানগর পুলিশ। সকালে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বের করা হয় শোভাযাত্রা, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নারী নির্যাতন বন্ধের আহ্বান জানানো হয়। এতে পুলিশের পাশাপাশি জনগণকেও কাজ করার আহ্বান জানান বক্তারা। এছাড়া রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, নওগাঁ, ফেনী ও খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের কারণে পটুয়াখালীতে বাড়ছে নদী ভাঙন। ঝুঁকির মুখে পড়ছে রাস্তা, কালভার্ট সহ সংরক্ষিত বনাঞ্চল। রাজনৈতিক প্রভাবশালীদের সাথে সিন্ডিকেট করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে ক্ষতিগ্রস্ত হলেও এ নিয়ে প্রতিবাদ করতে পারছেন না তারা। পটুয়াখালীর গলাচিপা ও রাঙাবালির বুড়াগৌরাঙ্গ নদী এবং কলাপাড়ার রাবনাবাদ নদী থেকে প্রতিদিন অন্তত 20টি ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। এতে চরম ঝুঁকিতে ভাঙন কবলিত গলাচিপার পানপট্টি, চরকাজল, রাঙাবালির ছোট বাইশদিয়া ও কলাপাড়ার ধুলাসর এলাকার নদীপাড়ের বসতভিটা ও ফসলি জমি। ঝুঁকিতে পড়েছে রাস্তাঘাট, কালভার্ট ও সংরক্ষিত বনাঞ্চল। ড্রেজিংয়ের কারণে নদীর দুই পারের কয়েক হাজার একর জমি নদীগর্ভে বিলীনের পথে। ডুবে যাচ্ছে ঘর বাড়িসহ ফসলি জমি। মাছ ধরতে পারছেন না জেলেরাও। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সাথে সিন্ডিকেট করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বালু তুলছে। প্রতিবাদ করলে চলে প্রভাবশালীদের নির্যাতন। ড্রেজারের উপলক্ষে দুই ঘরের জনগণের জমি ভেঙে হাজার হাজার জমি নদীর গর্ভে চলে যেতেছে। এই জন্য আমাকে সবকিছু জায়গা জমি ভেঙে পড়ে দিতেছে, বিলে পানি ঢুকতে আছে। এতে আমাকেও অনেক সমস্যা হইতেছে। আমরা চাই এর একটা সুষ্ঠু বিচার। চিহ্নিত বালু মহালের বাইরে উত্তোলনকারীদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা সহ মামলা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিটা বালু মহলেই আমাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা আছে। এখন যিনি যারা নিয়েছেন তিনি তার সুনির্দিষ্ট স্থানে, যেটা বালু মহল হিসাবে ঘোষিত, সেখানে বালু তুলবেন। এর বাইরে গিয়ে যদি তিনি বালু তোলেন তাহলে অবশ্যই এটা অবৈধ, এবং সেটাও আমরা চেক করব এবং ব্যবস্থা নেব। দ্রুত বালু উত্তোলন বন্ধ করে নদীপাড়ের মানুষকে রক্ষায় উদ্যোগ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নভেম্বরের মাঝামাঝি আসতে পারে আরও দুটি নিম্নচাপ, যার একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া উত্তর ও উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2-3 দিন রংপুর ও রাজশাহী ছাড়া অন্য বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এরপরে তাপমাত্রা কমে দেশের বিভিন্ন জায়গায় শীত অনুভূত হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার অঞ্চলে সক্রিয় মৌসুমী বায়ু মাঝারি অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এর ফলে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সোমবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বৃষ্টি হতে পারে ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 2-1টি জায়গায়। সেই সঙ্গে এসব বিভাগে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 2-1 দিন বৃষ্টি হবে, হালকা কোথায় কোথায় বৃষ্টি হবে, থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিটা কমে গেলে শীতের প্রকোপটা চলে আসবে। যদিও এখন উত্তরবঙ্গে কোথায় কোথায় ঠান্ডা এবং হালকা কুয়াশা উঠছে, এই কুয়াশাটা ডিপ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া 20 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে আরও 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। 1 থেকে 2টা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা, তার থেকে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা। কিন্তু এই ঘূর্ণিঝড়টা বাংলাদেশে আসবে না ইন্ডিয়া যাবে, এটা আমরা পরবর্তীতে অবজারভেশন আপনারা জানতে পারবেন। আর এই যে আগামী 2-1 দিন বৃষ্টি হবে, হালকা কোথায় কোথায় বৃষ্টি হবে, থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিটা কমে গেলে শীতের প্রকোপটা চলে আসবে। এদিকে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। রাতের তাপমাত্রা কমে আসবে এবং দেশের বিভিন্ন জায়গায় শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে শীতের আমেজ। ঋতুচক্রের হিসাবে ডিসেম্বরে শীত আসার কথা থাকলেও গ্রামে এরই মধ্যে হালকা শীত অনুভূত হচ্ছে। শীত নিবারণে অনেক এলাকায় শুরু হয়েছে হালকা গরম কাপড়ের ব্যবহার। করোনাকালে শীতজনিত রোগ মোকাবেলায় এবার আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।
বিকেল নামলেই হালকা কুয়াশা আর রাতভর গাছের পাতা বা দুর্বা ঘাসের উপর শিশির ফোঁটা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হিমালয় কন্যাখ্যাত দেশের উত্তরের জনপদ পঞ্চগড় ও তেঁতুলিয়ায় গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে, ফলে প্রকৃতি জানান দিচ্ছে শীতের আমেজ। আজকে কুয়াশা একটু কম, তবে ঠান্ডা খুব কম করে ঠান্ডা আছে আর কি। শীতের প্রকোপ বলতে যেটা বোঝায় সেটা এখনো শুরু হয়নি। আমাদের নভেম্বরের ফার্স্ট উইকেই আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা যে মিটিংটি রয়েছে সেটি আহ্বান করব। ঠাকুরগাঁওয়ের দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকে কুয়াশা, ফলে শীতের আমেজে মৌসুমী সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। মোটরসাইকেল ড্রাইভ করার সময় আলো দিয়ে গাড়ি চালাতে হয়। প্রচুর কুয়াশা পড়তেছে, হিমেল আবহাওয়া, পাহাড়ের আবহাওয়া অনুভব করছি। খাগড়াছড়িতে ঋতু পরিবর্তনের এই সময়ে বাড়ছে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগ। আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকের। অনেকটা ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে, তো বাচ্চা মা বাবাদেরকে সবসময় একটু গরম কাপড়, কম্বল, লেপ অথবা গরম জামা কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে। শীতের আগমনে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় পাখির কলকাকলিতে মুখরিত গ্রামীণ জনপদের মাঠঘাট। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহ শুরু হয়ে গেছে। এ সময় বেনাপোল ও শেরপুরে বাড়ছে গরম কাপড় বেচাকেনা। লেপ তোশক বানানো সহ শীতবস্ত্র বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রস্তুতি নিচ্ছে লেপের জন্য, কাজ চলতেছে তোষক বালিশ। কিছুদিন ধরে মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে কুষ্টিয়া ও নীলফামারীর পথ প্রান্তর। শীত নিবারণে হালকা কাঁথা বা কম্বল ব্যবহার করছেন অনেকেই। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে তো একটু আগে থেকেই শীত অনুভূত হয়, এখন সেখানকার আবহাওয়া কেমন, শীতের প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, ভৌগোলিক অবস্থানগত কারণে পঞ্চগড় আসলে শীতপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত। তার কারণ প্রতি বছর অন্যান্য যে কোনো এলাকার তুলনায় পঞ্চগড়ে কিন্তু আগেভাগেই শীতের আমেজ শুরু হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখছি যে বেশ কয়েকদিন থেকেই শীতের আমেজ শুরু হয়ে গেছে। তাপমাত্রা যেমনটি বলা হচ্ছিল যে 19 থেকে 20 এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছিল। তো আজকে সকালে কিন্তু আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জাকির হোসেন, তিনার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আজকে সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 16.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো পঞ্চগড়ে আসলে আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকে হালকা হালকা শীত অনুভূত হচ্ছে। ভোরের দিকে শীতের তীব্রতা একটু বাড়ছে এবং কুয়াশাও থাকছে। আর প্রস্তুতি নিয়ে যদি আমি বলি, আসলে পঞ্চগড়ের মানুষ এই শীত মোকাবেলা করতে মোটামুটি অভ্যস্ত। তারপর আমরা দেখেছি যে যারা শীত বস্ত্রের ব্যবসা করেন, এইসব ব্যবসায়ী কিন্তু শীত মোকাবেলার কারণে তারা শীত বস্ত্র আগের থেকেই মজুত করছেন। আমরা বিভিন্ন জায়গায় দেখছি লেপ তোষকের দোকানেও কিন্তু ধীরে ধীরে কাজ শুরু হয়ে গেছে। যে এই শীতের সময় কিন্তু আসলে এই দোকানগুলো একটু জমজমাট হয়ে ওঠে। আর প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু প্রস্তুতির কথা বলা হচ্ছিল। আমি পঞ্চগড়ের জেলা প্রশাসক ডক্টর সাবিনা ইয়াসমিনের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতি বছর আসলে পঞ্চগড়ের শীত মোকাবেলা করা হয়। এই জন্য প্রস্তুতিমূলক যে সভা, উনি বলেছেন যে এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহেই পঞ্চগড়ের দুর্যোগ মোকাবেলার যে জেলা কমিটি রয়েছে সেটির মিটিং তিনি আহ্বান করবেন বলে আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর সাবিনা ইয়াসমিন। পঞ্চগড় থেকে জানাচ্ছেন সহকর্মী শফিকুল আলম। 7 মাস পর রোববার পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবকুণ্ড ইকো পার্ক। করোনা মহামারীর কারণে 19 মার্চ থেকে পার্ক দুটিতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়। বন বিভাগ জানিয়েছে সাময়িকভাবে মৌলভীবাজারে পার্কগুলো খুলে দেওয়া হচ্ছে, তবে করোনার প্রকোপ বাড়লে আবারও তা বন্ধ করে দেওয়া হতে পারে। পর্যটকদের সতর্কভাবেই চলাফেরা করতে হবে জানিয়ে তারা বলছেন মাস্ক পরার পাশাপাশি মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। বড়লেখা উপজেলায় দেশের বৃহত্তম পাহাড়ি ঝর্ণা মাধবকুণ্ড পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। আর জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, স্বাস্থ্যবিধি মেনে সবকিছু পরিচালনা করতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? দেখুন, মৌলভীবাজারে কিন্তু লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং
মাধবকুণ্ড ইকো পার্ক সেটি 7 মাস পর খুলতে যাচ্ছে আগামীকাল। দীর্ঘদিন ধরে কিন্তু এখানে পর্যটকরা সেখানে প্রবেশ করতে পারেননি, যার ফলে তারা আগামীকালকে কিন্তু সেখানে প্রবেশ করতে পারবেন, সেরকম একটি খবর আমাদের কাছে এসেছে। এবং বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই দুটি পার্ক খুলে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন এবং আগামীকাল তারা সেখানে পর্যটকদের জন্য তবে তিনি বলছেন সেখানে প্রবেশ করবেন, সেখানে কিন্তু তারা সীমিত পরিসরেই কিন্তু প্রবেশ করাবেন এবং সেখানে স্বাস্থ্যবিধি মানার যে সব নিয়ম রয়েছে সেগুলি তারা কঠোরভাবেই তারা দেখভাল করবেন এবং সেখানে মাস্ক পরিধান করে কিন্তু প্রবেশ করতে হবে পর্যটকদের। পাশাপাশি তিনি বলছেন যে করোনার যে দ্বিতীয় ধাপ যেটি ধারণা অনুমান করা হচ্ছে যে দ্বিতীয় ধাপটি আসবে, সেটি যদি দেখা দেয় তাহলে তিনি বলছেন যে সেগুলি আবারও তারা বন্ধ করে দেওয়ার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। দ্বীপকন্যা নামে পরিচিত স্থানীয়দের কাছে বঙ্গোপসাগরে কোল ঘেঁষে জেগে ওঠা চরটির নাম চর কুকরিমুকরি। নদীপথ ছাড়া যাতায়াতের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পর্যটক ও স্থানীয়রা। তবে পর্যটকদের জন্য এরই মধ্যে আবাসন সংকট দূর করার পাশাপাশি ইকো ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে সরকার। এতে করে চরের মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে আশা করছে ট্যুরিজম বোর্ড। মেঘনা ও তেঁতুলিয়া মিলেছে বঙ্গোপসাগরে। এর কুল ঘেঁষেই জেগে ওঠা ছোট্ট দ্বীপ চর কুকরিমুকরি। ছায়া ঘেরা মেঠো পথ, বিশাল ম্যানগ্রোভ বন, দুপাশের সারি সারি গাছের মাঝখান দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা নদী। ভোলার চর ফ্যাশনের এই দ্বীপ এরই মধ্যে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। পর্যটকদের হাত ধরে আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন পর্যটন স্পট। এটি তাওরা বিচ নামে এরই মধ্যে আবিষ্কৃত হয়েছে। প্রায় 3 কিলোমিটার দূরে তাওরা দ্বীপটিও জেগেছে 3 বছর হলো। বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এই দ্বীপে রয়েছে লাল কাঁকড়ার অবাধ বিচরণ। সুন্দরবনের যে একটা ওয়েদার এখানে পাওয়া যাচ্ছে এবং আসার পর দেখা যাচ্ছে যে এই দেখুন আপনি যে আপনার এখানে যে অনাবিল সবুজ সৌন্দর্য এবং আপনার এখানে যে চরণভূমি, এটা দেখে আপনার কিন্তু আসলে আমরা মুগ্ধ। একটা ল্যান্ডিং স্টেশনের দরকার, একটা দোকানপাটের দরকার। হ্যাঁ, যে এখন পানির পিপাসা লাগছে, পানি খেতে পারতেছি। চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা, সুপেয় পানি, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার অভাবসহ রয়েছে নানা সংকট। দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণে এসব সংকট দ্রুত দূর করার আহ্বান ট্যুর অপারেটরদের। এখনও অবধি বাংলাদেশ ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এই ডেস্টিনেশনগুলো তেমন স্থান নিতে পারেনি। পোস্ট কোভিড কিংবা ডিউরিং কোভিডে বাংলাদেশ ট্যুরিজমটাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশিদের মধ্যে আমরা এই চর কুকরিমুকরিতে ট্যুর অপারেটররা আগমন। আমরা কি কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এই কারণগুলোকে চিহ্নিত করে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকি। নদী পথ ধরে 3-4 কিলোমিটার এগুলেই দেখা মিলবে নারিকেল বাগান দ্বীপটিও, যেখানে নৌকা দিয়ে ভ্রমণ করা সহ সাগরের ঢেউ দেখার সুযোগ মিলবে পর্যটকদের। সুন্দরবনের যে সৌন্দর্য আপনি দেখেছেন যে সোয়াম্প ফরেস্ট, অ্যাকচুয়ালি সোয়াম্প ফরেস্ট এখানেও বিদ্যমান। কিছু অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা আমাদের মাথায় আছে, আর ব্র্যান্ডিং তো ডেফিনেটলি ব্র্যান্ডিংয়ের কাজটি করব। চরের উন্নয়নে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে পর্যটকদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।